আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের বাঁধন গল্পের 24 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আয়াত চুপচাপ চেয়ার টেনে বসলো। ইয়াসমিন বেগম একে একে খাবারগুলো পরিবেশন করলেন। নিজামুদ্দিন খেতে খেতে বললেন, তোর পড়াশোনা কি খবর আয়াত? পরীক্ষা কবে? অনুভব আমায় ফোন দিয়েছিল। অনুভব ফোন দিয়েছিল কথা শুনে আয়াতের মুখশ্রী লজ্জায় লাল হয়ে যায়। এই বদলুক আবার তার মামাকেও ফোন দিয়েছিল। খাবার খাওয়ার মাঝেই এহেন কথা শুনে আয়াতের খাবার যেন গলায় আটকে যায়। ইয়াসমিন দ্রুত পানি এনে আয়াতকে দেয়। আয়াত পানিটা খেয়ে শান্ত হয়ে বসলে ইয়াসমিন বলল, খাওয়ার সময় কে নাম করলো? মামির কথা শুনে আয়াত নিজেকে সামলে বলল, কি বলছিস মামা? নিজামুদ্দিন ভাবুক ভঙ্গিতে বলল, তোর নাকি এক্সাম সামনে, তাছাড়া ভার্সিটিতে উপস্থিত থাকতে বলছে। জি মামা, আমিও সেটাই ভাবছিলাম। ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে কথা হয়েছে আমার এই বিষয়ে। নিজামুদ্দিন খেতে খেতে বললেন, কবে যাবি ভাবছিস? জি মামা, আজ বিকেলেই যাব। এই কথা শুনে ইয়াসমিন বেগম আঁতকে উঠলেন। সে কি বলছে আয়াত, আজ বিকেলে যাবি? আজ শান্ত গলায় বলল, জি মামি, তুমি প্লিজ মন খারাপ করবে না, আমি আবার আসবো। নিজামুদ্দিন তখন চোখের ইশারায় কিছু বললেন ইয়াসমিনকে, তারপর আর কোনো কথা বললেন না। খাওয়ার শেষে আয়াত চুপচাপ রুমে চলে গেল। আয়াত চলে যাওয়ার পর ইয়াসমিন বেগম চাপা গলায় বললেন, মেয়েটা সত্যি যাবে? তুমি ওকে যেতে বললে যে? নিজামুদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, মা মরো ভাগ্নি আমার, মায়ের আদরটা সে কখনো ঠিক মতো পায়নি। অনুভবের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু ও ওকে একটু সময় দূরে ঠেলে দিল। মেয়েটা ভালোবাসা পেল কোথায়? এখন সম্পর্কটা আবার একটু একটু করে করাচ্ছে। আমি চাই না নতুন করে কিছু ভেঙে যাক। ইয়াসমিন বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন। নিজামুদ্দিনের কথা শুনে তিনিও আর কিছু বললেন না। ভেতরে ভেতরে তিনিও বুঝেছিলেন আয়াতের প্রিয়জনের ভালোবাসা প্রয়োজন সবচেয়ে বেশি। আয়াত নিজের রুমে এসে দম নিল একটা। এতক্ষণ যেন মনে হচ্ছিল নিঃশ্বাসটা আটকে যাচ্ছিল। এই লোক মামাকে আর কি কি যে বলেছে আল্লাহ ভালো জানে। আয়াত ফোন বের করে অনুভবের নম্বরে কল লাগায়। অনুভব তখন অফিসের একটা মিটিংয়ে ছিল। আয়াতের কল পেয়ে সবার দিকে একটা সরি বলে জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চুপচাপ করিডোরে এসে ফোনটা রিসিভ করে বলল, আয়াত সব ঠিকঠাক তো? এই সময় কল দিলি যে? আয়াত বুক ভরা সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, আপনি আমার মামাকে ফোন দিয়েছিলেন অনুভব ভাই? আর কি কি বলেছেন? অনুভব চোখে মুখে এক চিলতে হাসি রেখা জবাব দিল, তোর মামা বলেনি আমি কি কি বলেছি? বলেছি আপনি নাকি এক্সামের কথা বলেছেন। সেটা তো বলেছি। তোর মামা আর কি কি বলেছে তোকে? আয়াত কিছুটা দ্বিধা নিয়ে বলল, আর কিছু বলেনি। অনুভব ফোনটা কান থেকে সরে হালকা হেসে বলল, তারপর ফোন কানে দিয়ে একটু খুনসুটি মিশিয়ে বলল, তোর মামাকে ফোন দিয়েছি বলে এতে রাগ তোর? আয়াত একটু নামতামতা করে বলল, না মানে আসলে কি? প্রশ্নটা শুনে আয়াত চুপ মেরে গেল। কোনো কথা না বলে হঠাৎ করে কলটা কেটে দিল। তারপর নিঃশব্দে ফোনটা বুকের কাছে চেপে ধরল, চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সময় তখন 12:55। রুবায়েতের এক্সাম হলের সামনে দাঁড়িয়ে আছে। গ্রীষ্মের রোদে তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু তার মন তখন এক অন্য কোনো উত্তাপের ছয়ে অস্থির। আর সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজই সে ঈশার সঙ্গে কথা বলবে। আর না, আর সহ্য হচ্ছে না এই প্রতিদিনের অপেক্ষা। ঈশার ইগনোর, তার চাহানি এড়িয়ে যাওয়া, জেনে রুবায়েত বলে কয়েক অপরাধ করেছে, এইসব আর সহ্য হয় না তার। এতদিন ধরে ভাবছে ঈশার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু এক্সামের জন্য রুবায়েত পিছু হটেছে। কিন্তু আর সে পিছিয়ে যাবে না, কারণ আজই শেষ সুযোগ। পরীক্ষার পর আর ঈশার সাথে কথা হবে না। বাসায় গিয়ে এসব বলা যায় না, ফোনেও নয়। এই কথা মুখোমুখি না বলে চলবে না। কিন্তু শুধু ঈশার ভাবনায় নয়, রুবায়েতের মাথায় ঘুরছে আরও কিছু। কয়েকদিন ধরে সে বাড়িতে এক অদৃশ্য চাপের মধ্যে আছে। তার মা বাবা বিয়ের কথা তুলেছে, এইবার আর ছাড়বে না। এই কথাটা যেন প্রতিদিন মাত্রা অতিরিক্ত হয়ে উঠেছে। রুবায়েত তার মায়ের কাছে সময় চায়, কিন্তু সময় যেন তার পক্ষে নেই। মার চোখে একরাশ প্রত্যাশা, অন্যদিকে ঈশার এড়িয়ে যাওয়া। এই দুইয়ের মাঝে সে এক তীক্ষ্ণ ধারালো সূচের উপর হাঁটছে। এক্সামের শেষ ঘন্টা বেজে উঠল। চারিদিকে কোলাহলপূর্ণ, অনেক মানুষের ভিড় থেকে একে একে সব শিক্ষার্থী বের হয়ে আসছে। তাদের মাঝে ঈশা আর রুহানি আসছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে আসলে ঈশা রুবায়েতকে দেখতে পায়। ঈশা চোখ মুখ শক্ত করে সামনে এগিয়ে গেলে রুবায়েত বলল, তারা ঈশা। ঈশা একটু দাঁড়িয়ে যায়, পিছন ফিরে তাকায় একবার। রুবায়েত রুহানিকে বলল, বাসায় চলে যেতে, তার একটু কাজ আছে। রুহানিও আর তিক্ত করলো না, আচ্ছা বলে সে বাসার জন্য বেরিয়ে পড়ে। রুহানি যেতে রুবায়েত ঈশার কাছে আসে, তারপর বলল, সমস্যা কি তোর ঈশা? আমায় এড়িয়ে চলছিস কেন? ঈশা রুবায়েতের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, আপনাকে আমি এড়িয়ে যাব কেন? তাছাড়া আমার সাথে কথা বলার সময় নষ্ট করার চেয়ে আপনার হবু বউকে সময় দিন। হবু বউ কথাটা শুনে রুবায়েতের চোয়াল শক্ত হয়ে যায়। গাড়ির উপরে তার শক্তপোক্ত হাত দিয়ে একটা ঘুষি মারে। চোখে মুখে যেন আগুনের লাফা ঝরছে। রুবায়েত ঈশার দিকে আগুন চোখে তাকায়, তারপর ক্ষিপ্ত সরে বলে, সাহস বেড়েছে তাই না তোর? তোর সাহসে আমি গুল্লি মারি। আমার সোজা কথা বুঝিস না তুই? আমি তোর সাথে কথা বলতে চাইছি, আর তুই আমায় এড়িয়ে যাস? এত সাহস! ঈশা এই প্রথম রুবায়েতের এত রাগটা দেখল। ভয়ে যেন ঈশার গলা শুকিয়ে যায়, তবু নিজেকে স্বাভাবিক রেখে বলল,
আমাকে এভাবে বলার কোনো অধিকার নেই আপনার রুবায়েত ভাই। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এভাবে গুন্ডামি করার মানে কি? এতে যেন রুবায়েতের আরও ক্ষেপে যায়, ঈশার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় দেয়, তারপর বলে, অধিকার দেখা সামা ঈশা, অধিকার? এই রুবায়েতের কোনো অধিকার লাগে না, বুঝছিস তুই? রুবায়েতের হাতে থাপ্পড় খেয়ে ঈশা যেন দিন দুনিয়াও ঘুরতে লাগে। গালে হাত দিয়ে তাকায় রুবায়েতের দিকে, চোখে তার পানি গাল বেয়ে পড়ছে। কান্নারত কণ্ঠে বলল, আপনার এই অধিকার তৃতীয় আপুকে দেখান। তাছাড়া ফুপি তো তৃতীয় আপুর সাথে আপনার বিয়ে ঠিক করেছে, জানতেন না আপনি? পথ ছাড়ুন, আমায় এখন যেতে দিন। এই বলে ঈশা রাস্তা দিকে যায়। ঈশার কথায় রুবায়েত হতভম্ব হয়ে যায়। তার বিয়ে তিথির সাথে তারই মা ঠিক করেছে। কই, কেউ তো তাকে বলেনি। রুবায়েত পিছন থেকে ঈশাকে ডাকতে থাকে। ঈশার চোখে পানি রুবায়েত দেখছে। রুবায়েতের ডাক শুনে ঈশা পিছন ফিরে তাকায়, তারপর সে আবার সামনে চোখ ফেরায়। হঠাৎ করে ঝড়ের গতিতে এগিয়ে আসতে দেখে যায় একটি মালবাহী ট্রাক, কিন্তু ঈশার চোখ সেদিকে খেয়াল নেই। রুবায়েত দৌড়ে যায় ঈশার দিকে। সে চিৎকার করে ঈশাকে সরতে বলে, কিন্তু ঈশা যেন কিছুতেই শুনতে পায় না। এক মুহূর্তে ট্রাকটা এসে পড়ে ঈশার সামনে। এক প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ে যায় ঈশার ছোট দেহ। পিচ ঢালা রাস্তায় লাল রক্তের স্রোত বয়ে যায়। নিভু নিভু চোখে ঈশা চারিদিকে তাকায়, সব কিছু যেন ঝাপসা হয়ে এসেছে তার চোখে। ধীরে ধীরে সে বুঝে ফেলে তার আঁখি পড়ল। মানুষের জীবন হলো একটি মাঝিবিহীন নৌকার মতো, যার কোনো দিক নির্দেশনা নেই। কখন কি ঘটে যায় বলা মুশকিল। আমাদের জীবনে চা পাওয়া রয়েছে, কিন্তু আমাদের জীবনে আমরা যা চাই তা হয়তো সবসময় পাই না। আমাদের জীবন পূর্ণ অপূর্ণর মাঝে আবদ্ধ। পূর্ণ অপূর্ণতা নিয়ে আমাদের জীবন। আমরা যা মন থেকে চাই তা সবসময় পাই না। তবুও আমরা সেই না পাওয়া জিনিসগুলোকে নিয়ে মনের গহীনে লুকায়িত রঙিন স্বপ্ন বুনি। আবার মাঝে মাঝে আমাদের জীবনে এমন সব ঘটনা ঘটে আমাদের দুর্দশা ও হৃদয় বিতারক করে তোলে। ঈশার ছোট দেহটা যখন ছিটকে পড়ে যায়, চারিদিকে যেন রক্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, মুখ দিয়ে রক্ত ছিটকে পড়ে, সব কিছু যেন অন্ধকার ঝাপসা হয়ে যায়। নাক থেকে একটা লম্বা নিঃশ্বাস নেয়, যেখান থেকে ধুলো উড়ে যায়। মাথা থেকে তরল রক্ত গুড়িয়ে মাটিতে রক্তের স্রোত বয়ে যায়। ঈশার সামনের দিকে তাকায়, চারদিকে যেন সময় থমকে গিয়েছে। আস্তে আস্তে তার আঁখি জোড়া বুঝে যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। চারিদিকে কোলাহলপূর্ণ মানুষের ছুটাছুটি, ভিড় জমেছে চারিদিকে। রুবায়েত এখনো যেন নির্বাক নিবিবদ্ধ হয়ে আছে। কি থেকে কি হয়ে গেল তার মাথায় বোধগম্য হলো না। যেন এখনো সে একইভাবে তাকিয়ে আছে। সে যেন চোখের পলক ফেলতে ভুলে গেছে। আশেপাশে মানুষের সমাগম জমেছে, রুবায়েতের যেন ধ্যানই নেই। হঠাৎ করে রুবায়েতের হুঁশ ফিরে, সামনে তাকিয়ে দেখে অনেক মানুষের ভিড় জমেছে। ঈশা ঈশা বলে সে দৌড়ে আসে। রাস্তার কোনো কিছুর সাথে বেজে পড়ে যায়। পুরো শরীর ধুলো মাখা হয়ে গেছে। ভিড় ঠেলে দেখতে পায় ঈশার নিতর দেহখানা রক্তে রঞ্জিত হয়ে গেছে। একটু দূরে ঈশার ফাইলটা পড়ে আছে। রুবায়েত উন্মাদের মতো ছুটে গিয়ে ঈশাকে জড়িয়ে নিজের দিকে করে ডাকতে থাকে, ঈশা ঈশা, এই ঈশা তাকা আমার দিকে, এই ঈশা তাকা। তুই না আমার সাথে রাগ করেছিস? উঠ ঈশা, উঠ বলছি। শুনবি না আমার কথা? চোখ খোল, এই চোখ খোল বলছি। চিৎকার দিয়ে হাজারি করতে থাকে, এই ঈশা, এই দেখ ঈশা, এই দেখ ঈশা, আমি তোর কাছে, দেখ ঈশা, উঠ বলছি, তাকা আমার দিকে, এই তাকা আমার দিকে। তুই না আমাকে ভালোবাসিস, আমি সেটা জানি তো। বেইমানি করবি আমার সাথে? হ্যাঁ, বেইমানি করবি তুই? উঠ বলছি, এখনই উঠ। তুই আমার সাথে বেইমানি করতেই পারিস না ঈশা। এই ঈশা, শুনছিস আমার কথা? আমার ছেড়ে যাস না ঈশা, আমি মরে যাব, বাঁচবো না আমি ঈশা। রুবায়েত ঈশার গালে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, বেইমানে বাচ্চা, উঠবি না তুই? হ্যাঁ, উঠবি না? আমার কথা শুনবি না? খুব বার বেড়েছে তোর, তাই না? তুই যদি না উঠিস আমি রুবায়েত সব ধ্বংস করে দেব। এই উঠ না। রুবায়েতের দু চোখ পানি গড়িয়ে পড়ছে। সে ঈশার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, শুনছিস তুই আমার বুকটা কেমন করছে? হ্যাঁ শুনছিস? উঠ না ঈশা, আমার জ্বালাস না আর। এই ঈশা, তাকা একবার আমার দিকে, দেখ রুবায়েত তোর জন্য কাঁদছে। দেখ দেখ, আমি ছেলে হয়ে কাঁদছি মানুষের সামনে। ছেলে নাকি কাঁদে না, আমি কাঁদছি। রুবায়েত ঈশার মাথাটা নিজের হাঁটুতে রাখে। রুবায়েতের গায়ে শার্টটা রক্তে ভিজে লাল হয়ে গেছে। রুবায়েতের হাত দুটো মেলে দু হাত লাল হয়ে গেছে। ঈশার মাথা থেকে রক্ত চুয়ে চুয়ে পড়ছে। রুবায়েত তা দেখে বলল, রক্ত? এত রক্ত কার? কার রক্ত? আমার লিটল গার্লের এত রক্ত? হ্যাঁ, এত রক্ত? এই হাত দিয়ে তোকে আঘাত করছে আমি, তাই না? এই হাতে আমি আমার লিটল গার্লকে আঘাত করছি? আমি এই হাত রাখবো না। তবুই তুই চোখ মেলে তাকা আমার দিকে, তোর এই অভিমানী চোখে তাকা। এই ঈশা, দেখ আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। রুবায়েতের পাগলামো দেখে রাস্তায় দাঁড়ানো মানুষগুলো চোখে মুখে পানি এঁকে যায়। একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এমন করে পাগলামি করে? রুবায়েতের পাগলামি দেখে কয়েকজন যুবক বলল, যে যুগ ছেড়ে যাওয়া নিত্যদিনের ঘটনা, সেই যুগে এমন পাগল প্রেমিক খুবই কম দেখা যায়। রুবায়েত ঈশার মুখের ওপর তার কান দিয়ে শুনে আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ রুবায়েত ঈশাকে পাজা খুলে তুলে নিয়ে গাড়ির দিকে যায়। গাড়ির পিছন সিটে ঈশাকে শুয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে। তার শরীরটা কেমন যেন কাঁপছে। সে একবার পিছনে তাকায় তো তারপর বলল, তুই যদি আমার সাথে বেইমানি করে আমায় ছেড়ে যাস ঈশা, কসম তোর সাথে আমার লাশ দাফন হবে। তুই বিহীন এই রুবায়েতের অস্তিত্ব নেই এই দুনিয়াতে।
তারপর রুবায়েত ড্রাইভিংয়ে মন দেয়। দিক দিশা হারিয়ে পাগলের মতো স্পিডে গাড়ি চালায় সে নিজের মধ্যে যেন নেই। জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে। ঢাকা সিটি হসপিটালে গাড়ি পার্ক করে ঈশাকে কুলে তুলে নিয়ে ভিতরে দৌড়ে যায়। ডক্টর ও নার্সকে ডাকতে থাকে সে। দুইজন নার্স দেখে ঈশার অবস্থা, তারা দ্রুত স্ট্রেকচারে শুয়ে দেয়। ঈশার মুখটা কেমন যেন রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গিয়েছে। ডক্টর এসে ঈশাকে দেখে বলল, রোগীর অবস্থা ক্রিটিক্যাল, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, হাতের দিকটাও থেতলে গিয়েছে, মুখে অনেকটা কাটা ছিঁড়া, দ্রুত সম্ভব ট্রিটমেন্ট শুরু করতে হবে। এই বলে নার্সকে নিয়ে যেতে বলে অপারেশন থিয়েটারে। তারপর ডক্টর রুবায়েতের দিকে তাকিয়ে বলল, আপনি রোগীকে কি হন? কিছু ফর্মালিটি পূরণ করতে হবে। রুবায়েত যে বাকশূন্য হয়ে গিয়েছে, তবু ওই স্পষ্ট সুরে বলল, আমার লিটল গার্ল। ডক্টর রুবায়েতের কথা বুঝতে না পেরে আবার কিছু জিজ্ঞাসা করবে, তার আগে সুঠাম দেহের রুবায়েত নিজের ব্যালেন্স হারিয়ে করিডোরে নিস্তেজ হয়ে পড়ে যায়। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।